আমাদের ক্লাসে আজকে সিআরপিসির গুরুত্বপূর্ণ কিছু ধারা নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আসলে সিআরপিসির পর্যালোচনা আমাদের শেষের দিকে চলে যাচ্ছে। গতকালকে আমরা যেটা আলোচনা করেছিলাম, গতকালকে আমরা আলোচনা করেছিলাম সিআরপিসির 511 ধারা। তো 511 ধারার বক্তব্যটা কি? সিআরপিসির 511 ধারার বক্তব্যটা হলো যে একজন ব্যক্তির বিরুদ্ধে আদালত সাজা দিয়েছেন, অর্থাৎ একজন ব্যক্তিকে আদালত সাজা দিয়েছেন বা খালাস দিয়েছেন, অর্থাৎ সাজা বা খালাস প্রমাণের পদ্ধতি বা কিভাবে প্রমাণ করতে হয় বা পূর্ববর্তী দণ্ড প্রমাণ পদ্ধতি আলোচনা করুন। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন ব্যক্তির আদালত সাজা দিয়েছেন, তো সাজা দেওয়ার পর এর নথিপত্র সংরক্ষণ করা থাকে কোথায়? আদালতে। তো সাজা ভোগ করার জন্য লোকটা যায় কোথায়? কারাগারে। এখন অনেক সময় দেখা যায়, বিশেষ করে জাতীয় নির্বাচনের সময় কিছু কিছু শর্ত থাকে যে একজন ব্যক্তি এত বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে সে নির্বাচনে অংশগ্রহণ করার অযোগ্য। বা ধরে নেওয়া যাক, একজন ব্যক্তি পুলিশ সদস্য হিসেবে চাকরির জন্য আবেদন করেছে। তো আশেপাশের লোকজন বলছে যে স্যার, ও তো মামলার আসামি ছিল, ওকে আপনারা চাকরি দিবেন? সে তখন বলছে যে হ্যাঁ, আমার নামে মামলা হয়েছিল কিন্তু আমি বেকসুর খালাস পেয়েছি। তো এগুলো প্রমাণ কিভাবে করা যাবে? তাই সিআরপিসির 511 ধারায় বলেছে যে যে আদালত ওই ব্যক্তিটার সাজা দিয়েছিল বা খালাস দিয়েছিল, সেই আদালতের নথিপত্র পর্যালোচনা করে এবং ওই আদালতের দায়িত্বে যে বিচারক আছেন সেখান থেকে সার্টিফাই কপি বা সেখান থেকে প্রত্যয়নপত্র এনে এটি প্রমাণ করা যেতে পারে যে এই লোকটা খালাস পেয়েছিল বা শাস্তি পেয়েছিল। আর একটা হলো, এই লোকটা যে কারাগারে আটক ছিল ওই কারাগারের হাজত রেজিস্টারে বা কারাগারের রেজিস্টারে তার নাম, বাবার নাম, পরিচয়, কারাগারে যাওয়ার তারিখ এবং মুক্তির তারিখ বিস্তারিত উল্লেখ থাকে। তো সেখান থেকে সার্টিফাইড কপি এনেও এটি প্রমাণ করা যেতে পারে। অর্থাৎ একজন ব্যক্তির দণ্ড মানে সাজা বা খালাস, এটা প্রমাণের পদ্ধতি বা কিভাবে এটা প্রমাণ করা যাবে সেটি সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সিআরপিসির 511 ধারায়। আমরা কেন এটা আলোচনা করছি? আমরা এ কারণে আলোচনা করছি যে আমাদের পরীক্ষাটা আমরা যত সহজ ভাববো আসলে সহজ হবে না। কিন্তু সহজ না হলেও এমন কোনো প্রশ্ন দিবে না যেটা কিনা তোমাদের আসলে নিয়ন্ত্রণের বাইরে। তো আমরা আনুষঙ্গিক বিগত সালে বিভিন্ন পরীক্ষায় যে সকল প্রশ্ন আসছে আমরা সেগুলো একটু, এই জন্য তোমাদেরকে ধারণা দিচ্ছি, যদি কখনো তোমাদের এই প্রশ্নগুলো আসে, যেহেতু তোমাদের পরীক্ষাটা পুস্তক সহ, তোমরা যেন দেখে দেখে লিখতে পারো। কি আমার কথা ঠিক আছে জাফর ইকবাল? জি স্যার, ঠিক আছে স্যার। ধারণা থাকলে মিস হবে না স্যার। আর হ্যাঁ, ধারণা না থাকলে তখন রাজলক্ষ্মী, করতে পারবে না, কোনোদিন স্যার তখন। রাজলক্ষ্মী, জি স্যার। তুমি তো থেকে গেলা, জান্নাতুল তো ঢাকা শহরে চলে গেল। জি রাজধানী। স্যার, আমি যাইতে চেয়েছিলাম স্যার, আমার আবেদন গেছে 3 মাস হয় কিন্তু আমার পোস্টিং হয় না ডিএমপির জন্য স্যার। এটাই হলো সমস্যা, যে চায় সে পায় না। জি স্যার। হুম। যাক, আমি স্যার এই 2-2বার আবেদন করছি, হয় নাই আমার। তোমার কি ঢাকায় বেশি দরকার? হ্যাঁ স্যার, আমার হাজবেন্ড ঢাকায় স্যার। তাহলে তুমি এটা আবেদন করে আবেদনে উল্লেখ করে দিছো না এরকম করে? দিছি স্যার, ওটা রেঞ্জ অফিসে যাই মনে হয় পড়ে রয়েছে। রেঞ্জ অফিসে খোঁজ নিও তো। আচ্ছা স্যার। আচ্ছা, যাক, তাহলে আমরা যেটা আলোচনা করলাম সাজা বা খালাস প্রমাণের পর, এখানে এরকম বিষয় আর নেই আমাদের। আমরা চলে যাব সিআরপিসির 523, 24, 25। প্রশ্নটা কিরকম? প্রশ্ন হলো, বেওয়ারিশ, বেওয়ারিশ, দাবিদার বিহীন, মালিক বিহীন বা পরিত্যক্ত অবস্থায় কোন সম্পত্তি পেলে
পুলিশের করণীয় কি? মালিক নাই, কেউ দাবি করে না, কোনো ওয়ারিশ নাই, রাস্তায় পেয়েছি, এই ধরনের সম্পত্তি পেলে পুলিশ অফিসারের করণীয় কি? কি করবেন হাফিজ এই ধরনের সম্পত্তি পুলিশ পেলে? স্যার সিআরপিসির 550-এ স্যার না হেফাজতে বাবা, নেবে। না বাবা, হয় নাই তোমার উত্তর। তুমি ভুল পথে যাওয়ার জন্যই এই পুলিশ আইনে 25। এই প্রশ্নের উত্তর হলো পুলিশ আইনের 25 ধারার। জি স্যার, পুলিশ আইনে। আমরা পড়াচ্ছি সিআরপিসি, তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য আমি প্রশ্নটা করেছি। অর্থাৎ পুলিশ আইনের 25 ধারায় উল্লেখ করা আছে, বেওয়ারিশ, দাবিদারবিহীন, মালিকবিহীন কোন সম্পত্তি যদি পুলিশের নজরে আসে, পুলিশ সেটা কি করবেন? জব্দ তালিকা মূলে জব্দ করে হেফাজতে নেবেন এবং হেফাজতে নেওয়ার বিষয়টি আদালতকে অবহিত করবেন। এটা হলো পুলিশের কাজ, পুলিশ আইনের 25 ধারা। ভালো করে বোঝো। আবার যদি প্রশ্ন আসে, বেওয়ারিশ, দাবিদারবিহীন, মালিকবিহীন সম্পত্তি পুলিশ প্রাপ্ত হলে এই ধরনের সম্পত্তি নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করা, অর্থাৎ কিভাবে এটা বিলি বন্টন করা যাবে। এই বিলি বন্টনের কথাটা লেখা আছে পুলিশ আইনের 26 এবং 27 ধারায়। এর জন্য কোনো সিআরপিসির কোনো ধারা আসার কোনো সুযোগ নাই। তো আমাদের বেশিরভাগ গাইডে যেটা লেখা আছে, বেওয়ারিশ, দাবিদারবিহীন, মালিকবিহীন সম্পত্তি পেলে পুলিশ কি করবে, পুলিশের 25 ধারা নাই। এ হয়তো শেষে লেখা লেখছে সিআরপিসি এর 523, 24, 25, পিআরবি 379, যতগুলা ধারা আছে সব বস্তা ভরে এখানে দিচ্ছে। কিন্তু সঠিক উত্তরটা হলো পুলিশ আইনের 25 ধারা। আচ্ছা, আমি যে কথাটা আলোচনা করতে যাচ্ছি এখন, প্রশ্ন হলো চোরাই। আমরা প্রথমে আলোচনা করলাম কি বেওয়ারিশ। বেওয়ারিশ কাকে বলে? যার কোনো ওয়ারিশ নাই, মালিক নাই, যার কোনো দাবিদার নাই, এটা বেওয়ারিশ। চোরাই এবং সন্দিগ্ধ সম্পত্তি পেলে পুলিশ অফিসারের, চোরাই বা সন্দিগ্ধ কোনো সম্পত্তি পেলে পুলিশ অফিসারের করণীয় কি? কত ধারার প্রশ্ন এটা জাফর ইকবাল? স্যার সিআরপিসি 550 দেওয়ার প্রশ্ন স্যার। অর্থাৎ জান্নাতুল কত ধারা মনে আছে? স্যার সিআরপিসি 550 ধারা স্যার। তার মানে হলো সিআরপিসির 550 ধারায় যে কথাটি বলা আছে, পুলিশ কোনো চোরাই, সন্দিগ্ধ কোনো মালামাল পেলে সেটি জব্দ তালিকা মূলে জব্দ করে হেফাজতে নেবেন এবং হেফাজতে নেওয়ার বিষয়টি সংক্রান্তে তিনি থানার অফিসার ইনচার্জ বা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবেন। এটাই তো নাকি? জি স্যার। জি স্যার। তাহলে আমরা জিনিস দুটো বুঝলাম। কেন বললাম, যদিও আমরা সিআরপিসি পড়াচ্ছি, তোমরা যাতে ভুল করে এই বেওয়ারিশ, দাবিদারবিহীন, মালিকবিহীন সম্পত্তির ক্ষেত্রে সিআরপিসি ধারা না দেওয়া। আচ্ছা, এখন এই চোরাই এবং সন্দিগ্ধ, অর্থাৎ সিআরপিসির 550 ধারায় বলা আছে চোরাই করে সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি? এখন প্রশ্ন হলো চোরাই, সন্দিগ্ধ বা আলামত হিসেবে জব্দকৃত মালামাল নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন, বা চোরাই সম্পত্তি সম্পর্কে পুলিশের করণীয় কি? তো পুলিশ তো 550 ধারা অনুযায়ী সেটা হেফাজতে নিলেন, অফিসার ইনচার্জকে জানালেন। অফিসার ইনচার্জের করণীয় কি? একটা বিষয় জেনে রাখবা, তুমি ধরেছো থানায় জমা দিয়েছো, দায় দায়িত্ব থানার সম্পত্তি রেজিস্টার রক্ষণাবেক্ষণকারী, যেটা আমরা বলি মালখানা। মালখানা শব্দটা ভুল, মালখানা থাকে কোর্টে। তাহলে সিআরপিসির 523-এ কি বলা আছে? সিআরপিসির 523-এর মধ্যে যে কথাটি বলা আছে যে চোরাই বা সন্দেহযুক্ত কোনো সম্পত্তির বিষয় পুলিশ কাকে জানাবেন? আদালতকে জানাবেন। এবং আদালত কি করবেন? এখানে একটি সুন্দর করে কথা বলা আছে যে জব্দকৃত মালের মালিক যদি অজ্ঞাত হয়, অর্থাৎ
যে সম্পত্তিটা তোমরা চোরাই মালটা পেয়েছো, এর মালিক যদি অজ্ঞাত হয় কি ব্যবস্থা নেওয়া যাবে? সেখানে বলা আছে সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি যদি অজ্ঞাত হয়, ম্যাজিস্ট্রেট যেটা মনে করেন সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং প্রয়োজনে তিনি উক্ত সম্পত্তির বিস্তারিত বিবরণ, কোনো কারো দাবি আছে কিনা সেটা 1 মাসের মধ্যে দাবি প্রতিষ্ঠা করার জন্য বিজ্ঞপ্তি প্রদান করবেন। আর সিআরপিসির 526 দুঃখিত 524 ধারায় যে কথাটি বলেছে সেটি হলো যে 6 মাসের মধ্যে যদি উক্ত সম্পত্তির কোনো ব্যক্তি দাবি করতে না পারে, তো এসে বলল পুলিশ চোরাই সম্পত্তি সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে জানানোর পরেই ম্যাজিস্ট্রেট কি করবেন, উক্ত সম্পত্তির কে মালিক সেটা প্রচার করবেন যে কেউ দাবি থাকলে আমাদেরকে জানান। আর 524 ধারায় বলছে 6 মাসের মধ্যে যদি উক্ত সম্পত্তির কোনো দাবিদার পাওয়া না যায় তাহলে কি হবে? তখন বলা আছে যে এই সম্পত্তিটা আদালত বিক্রয় করিবার আদেশ দিতে পারবেন এবং বিক্রয়ের যে টাকাটা সরকারের হেফাজতে চলে যাবে। এবং সেখানে আরেকটা বিষয় বলা আছে যে অত্র ধারায় প্রদত্ত প্রত্যেকটি আদেশের জন্য সেই আদালতে আপিল করা, এটা আপিলের বিষয়টা আমাদের এখানে আমরা যে কথাটি বলছি পুলিশের করণীয় কি? আসলে এই চোরাই সম্পত্তি বা সন্দিগ্ধ সম্পত্তি সম্পর্কে পুলিশের করণীয় শুধুমাত্র সিআরপিসির 550 এবং সিআরপিসির 523-1, এছাড়া পুলিশের আর কিছু করণীয় নাই। বাকিগুলা কার? ম্যাজিস্ট্রেটের। আমাদের প্রশ্ন কি আসছে, চোরাই এবং বা সন্দিগ্ধ সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি? তাহলে সেখানে আমাদের ধারা হবে সিআরপিসির 550, পুলিশ তো হেফাজতে নিলেন, অফিসার ইনচার্জকে তিনি জানালেন যে পাবেন তিনি। অফিসার ইনচার্জ এই সম্পত্তি আটকের বিষয়ে কাকে জানাবেন? আদালতকে জানাবেন। এরপর আদালত নিষ্পত্তি করবেন। এটা নিষ্পত্তির বিধিবিধান পুলিশের নয়। আমার কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমরা কি করি বুঝি না সুঝি না, এই দুষ্ট প্রকৃতির কিছু লোক আছে গাইডের মতো 40টা ধারা দিয়ে ভেড়া ছাড়া বানাই দিছে। প্রশ্ন আসছে চোরাই বা সন্দিগ্ধ সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি? সেখানে একেবারে বিতরণ পর্যন্ত বিচে টিচে খায় ফেলাইছে সব। চিন্তা করো। হ্যাঁ, ওই প্রশ্ন যদি আসে যে চোরাই বা সন্দিগ্ধ সম্পত্তি নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন, তাহলে আমরা দেখব যে কিভাবে নিষ্পত্তি করতে পারে। কে পারেন? আদালত পারে। অর্থাৎ সিআরপিসির 523-2 থেকে আদালতের কার্যক্রম শুরু হয়েছে, 525-এ গিয়ে শেষ হয়েছে। তাহলে 524-এ কি বললো? যে সম্পত্তিটা পুলিশ আটক করে আদালতকে অবহিত করেছে 523-1 অনুযায়ী, আদালত যদি দেখেন যে এটার কোনো মালিক নাই, তাহলে 6 মাস পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। এরপর কি করবেন? এটি বিক্রয় করার আদেশ দিতে পারবেন, নিলামে বিক্রয় করার আদেশ দিতে পারবেন। এবং বিক্রয়কৃত টাকা কোথায় জমা হবে সেটাও 524-এ উল্লেখ করা। আর 525-এ বলা আছে যে যে সম্পত্তিটা পুলিশ আটক করেছে এই সম্পত্তিটা যদি ক্ষয়শীল হয়, ধ্বংসশীল হয়, অর্থাৎ কাঁচামাল হয়, তাহলে কি করবেন? তখন বলছে উক্ত সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি যদি অপরিচিত হয় এবং অনুপস্থিত থাকে, দ্রুত যদি স্বাভাবিকভাবে ক্ষয়শীল বা পচনশীল হয়, তাহলে ম্যাজিস্ট্রেট যিনি জব্দের আদেশ দিয়েছেন তিনি যদি মনে করেন যে এটি বিক্রয় করা মালিকের পক্ষে লাভজনক বা উহার মূল্য 10 টাকার কম, তাহলে তিনি বিক্রয় করবার আদেশ দিতে পারেন। তার মানে আমাদের ভুলটা কোথায় হচ্ছে? প্রশ্ন আসছে বেওয়ারিশ দাবিদার বিহীন মালিকবিহীন সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি? আমরা এখানে 9টা 10টা ধারা দিচ্ছি, ধারা হবে শুধুমাত্র পুলিশ আইনের 25। বেওয়ারিশ দাবিদার বিহীন সম্পত্তির নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন, হবে সিআরপিসির দুঃখিত পুলিশ আইনের 26 এবং 27। প্রশ্ন আসছে চোরাই এবং সন্দিগ্ধ সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি? উত্তর হবে সিআরপিসির 550 এবং সিআরপিসির 523-1। এর বাইরে পুলিশের কিছু করণীয় নাই। এখন এই চোরাই বা বেওয়ারি চোরাই বা সন্দিগ্ধ সম্পত্তি নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন,
কিভাবে নিষ্পত্তি করবেন সে উল্লেখ করা আছে 523-2 থেকে শুরু করে 525 পর্যন্ত। এখানে কোনো অবস্থাতেই ওই পিআরবি 379ও আসবে না, এ ধারা ও ধারাও আসবে না। আইন না জানলে যেটা হয় আর কি। আমার কথা বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। তোমরা জি স্যার। গাইড গুলা খুলে দেখো, এরকম ধারায় ভর্তি। এক প্লাটুন ধারা স্যার, যা মাথায় রাখা সম্ভব না। জি স্যার, তোমরা ওই এক পুলিশ আইন ধারা পড়বে কেন, তোমরা ইয়া করে দেখো। 25-এর মধ্যে স্যার, 25-এর মধ্যেও ঢুকাইছে 523, 1, 2, 3, 24, 25, আচ্ছা, এটার মধ্যে ওইটা, একটা ওইটার মধ্যে জিনিস এটা। একটা জিনিস তোমরা তো সবাই ক্লাসে আছো, এটা তো সাক্ষী। এই ডিজিটাল মাধ্যমে আমরা যে কাজটা করতেছি, এখানে যদি আমরা কোনো অসম্মানজনক কথা বলি, সেটাও কিন্তু সাইবার নিরাপত্তা আইনে একটা অপরাধ। তো জি এই স্যার। যে সাইবার নিরাপত্তা বা ডিজিটাল নিরাপত্তা এখন নাই, এখানে তো মিথ্যা বলার কোনো সুযোগ নাই। তো তুমি 523টা পড়ে দেখো তো, 523-এ কি বলা আছে। 523-এ আমি একটু পড়ি। 523-এর আমি, আমার প্রশ্ন কি জানো, বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি। আর 523-এ কি বলা আছে দেখো, 51 ধারা মোতাবেক গৃহীত মাল। তাহলে 51 ধারায় কোন ব্যক্তির দেহ তল্লাশি করি, যার কিনা জামিন সংগ্রহ করার মতো সুযোগ নাই। আমি তো বললাম বেওয়ারিশ মাল, তো এখানে তো 51 ধারায় একজন ব্যক্তি পেয়ে গেলাম, তাহলে কি বেওয়ারিশ হলো, এত ওয়ারিশ পাওয়া গেল। জি বা স্যার। চোরাই মাল আটকের ক্ষেত্রে পুলিশ কর্তৃক গৃহীত পদ্ধতি কি বলা আছে, 51 ধারা মোতাবেক গৃহীত বা চোরাই বলে কথিত সন্দেহযুক্ত বা কোনো অপরাধ সংগঠনের সন্দেহ সৃষ্টিকারী অবস্থায় প্রাপ্ত কোনো সম্পত্তি কোনো পুলিশ কর্মকর্তা জব্দ করলে সঙ্গে সঙ্গে তা ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে, এবং উক্ত ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তির বিহিত ব্যবস্থা এবং উহার দখলের অধিকারী ব্যক্তিকে প্রদান, বা এইরূপ ব্যক্তিকে না পাওয়া গেলে উহার হেফাজত এবং অর্পণ সম্পর্কে যে আদেশ মনে করেন তেমন আদেশ দিবেন। কে দেবেন? ম্যাজিস্ট্রেট। পুলিশের কাম হবে আদালতকে জানানো। তা বাবা, এই 25-এর সাথে 524-25-এর কোনো মিল আছে? না স্যার। শুধু 525টার কথা বলা হয়েছে পুলিশ আইনের 27 ধারায়, যদি পচনশীল হয় সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবে। পচনশীল হলে তা তো চোরাই মাল পছন্দ ছিল, না, মানে আটক করে। না, 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 ওই যে মালটা বেওয়ারিশ মালটা যদি পচনশীল হয় সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবে। বেওয়ারিশ দাবিদারবিহীন মালটা যদি পচনশীল হয়, তো কোথায় চোরাই মাল, কোথায় হলো বেওয়ারিশ, দুটার মধ্যে কি মিল আছে কোনো? কি না স্যার। জান্নাতুল ফেরদৌস? জি স্যার। কোনো মিল নাই। তোমাদের গ্যালারিতে দেখবা, গ্যালারিতে কিন্তু বড় বড় মাস্টার, 5-6 জন মাস্টার পড়ে, জানো, সবগুলো আমার ছাত্র। সবাই আমি লাইন ধরে পড়াইছি রাজারবাগের গ্যালারিতে। এখন তারা বড় মাস্টার, বুঝতে পারছো? গ্যালারিতে গেলেই দেখবা অনেক মেয়েরা পড়ে তোমাদের ব্যারাকের। এই ভুলগুলো তুমি যাকেই বলো কেউ বিশ্বাস করবে না, কারণ ওই মাদকাসক্তের মতো মাদক খাইতে খাইতে তখন মনে করে যে ভাই আগে 5টা খাইতাম, এখন একটা খাই। আমি মাঝে মাঝে মানুষকে জিজ্ঞাসা করি, কি রে, তুই কি এখনো গাঁজা খাস? আচ্ছা, ভাত খাওয়ার পরে একটু খাই। মানে বক্তব্যটা এরকম। তা তুমি যতই বলো না কেন, ওরা এই মাদকাসক্ত ব্যক্তির মতো ভুল ধারা দিবে। তোমার তর্কে যাওয়ার দরকার নাই, তুমি সঠিকটা দিবা। ঠিক আছে জান্নাতুল? জি স্যার। গুড। তাহলে আমরা 523-24-25, শোনো আবার বলছি, এটা তো কাগজ দেখেই তোমরা লিখবা, এই জন্য আমি সংক্ষেপে আলোচনা করলাম। প্রশ্ন যদি আসে, বেওয়ারিশ দাবিদারবিহীন সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি, তোমাকে বুঝতে হবে, এটা পুলিশ আইনের প্রশ্ন। আর যদি চোরাই সম্পত্তি বা সন্দিগ্ধ সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি, তোমাকে বুঝতে হবে সিআরপিসির প্রশ্ন। আমার কথা কি বুঝতে পারছো? অনেকে জি আবার, স্যার। তোমরা তো আবার হাওলদার জি, অর্থাৎ যে এটিএসআই, তোমরা তোমরা আবার লাভ দিয়ে পাইছি পাইছি 54-4, 54-4, আমি বিনা পণায় গ্রেপ্তার করবো। কি আছে না রাকিব? 54-4 বেওয়ারিশ এবং সন্দিগ্ধ সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি, সিআরপিসি 54-4 ধারা অনুযায়ী বিনা পণায় গ্রেপ্তার করবো। চোরা মাল পেয়ে গেলাম। এটা এটা তোমরা খেয়াল রাখবা। যাক, আবার আরো আছে, অনেক কিছু আছে তোমাদের
এগুলো তো কিছু বিষয় নাই তোমাদের। এখন আমরা চলে আসি তোমাদের জন্য সিআরপিসির 550 ধারা। তাহলে 550 কি বললো? পাঁচশো সুনির্দ পঞ্চাশে কি সম্পত্তি। বলছে দেখো। এই যে 550 জীবনে পড়ো নাই। 540 এটা তোমাদের প্রয়োজন নাই। 441 550টা তোমাদের প্রয়োজন আছে। এই যে 550, সন্দিগ্ধ চোরাই সন্দিগ্ধ চোরাই মাল জব্দ করার ব্যাপারে পুলিশের ক্ষমতা। চোরাই বলে কথিত বা সন্দেহযুক্ত কিংবা কোনো অপরাধ সংগঠনের সন্দেহযুক্ত অবস্থায় প্রাপ্ত কোনো সম্পত্তি কোনো পুলিশ অফিসার আটক করতে পারবেন। এরূপ পুলিশ অফিসার থানার ভারপ্রাপ্ত অফিসারের অধস্তন হলে তিনি সাথে সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জব্দ করার ব্যাপারে রিপোর্ট করবেন। আমার কথা কি বিষয়ে বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এ হলো প্রশ্ন। আচ্ছা, ঊর্ধ্বতন কর্মকর্তা কি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারেন? জি স্যার, পারে স্যার। 551 ধারায় কি বলা আছে? এই জন্য গিয়ে দেখবা, শোনো, অনেকে বোঝে না। ওই গিয়ে ডিআইজি সাহেব গেলেও ওসি চেয়ারে বসে, মাঝের চেয়ারটাতে বসে। কারণটা কি? তখন যখন তিনি ওই থানায় যাবেন, তিনি এই সিআরপিসির 551 ধারা অনুযায়ী তিনি ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই জন্যই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে হবে এ পদের কথা উল্লেখ করা নেই। বলা আছে কনস্টেবল পদের উপরে, অর্থাৎ একজন এএসআই। এখানে মেনশন করা হয়েছে এএসআই, অর্থাৎ একজন এএসআই থেকে চতুর্থ পদমর্যাদার কর্মকর্তাগণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকতে পারবেন। সিআরপি তো বলা আছে, সিআরপিসি তো বলা আছে। তো ওসি সাহেব থানায় বসে কাজ করতেছেন, হঠাৎ করে এসপি সাহেব থানায় বেড়াতে গেছেন, থানা পরিদর্শনে গেছেন। থানায় যাওয়ার পর তিনি অলরেডি তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব হিসেবে সকল প্রকার কার্যক্রম করেছেন। তার মানে এটা হলো যে ঊর্ধ্বতন অফিসারগণের ক্ষমতা। বলা আছে থানার ভারপ্রাপ্ত অফিসার তার থানা এলাকার ভিতর যে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারেন, তার থানার অফিসারের ঊর্ধ্বতন পদের অফিসারগণও একই রকমের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। তো একটা প্রশ্ন আসছিল, আবার একটু আলোচনা করি। ক নামক পুলিশ কনস্টেবল থানার দায়িত্বে থাকাকালে পুলিশ সুপার থানা পরিদর্শনে যান। তখন খ নামক ব্যক্তি একটি ডাকাতি মামলার এজাহার নিয়ে আসলে পুলিশ সুপার নিয়মিত মামলা রুজু করেন। পুলিশ সুপার কি নিয়মিত মামলা রুজু করার ক্ষমতাবান? এই সিআরপিসির 551 ধারায় বলছে যে হ্যাঁ, পুলিশ সুপার ক্ষমতা। যখন তিনি তার আওতাধীন থানায় যাবেন পরিদর্শনের জন্য, তখন তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মতো সকল রকমের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। সেক্ষেত্রে তিনিও এই মামলাটি রুজু করার ক্ষমতাবান। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? বুঝতে পারছি স্যার। শোনো, তোমাদের পরীক্ষাটা একটু কঠিনই হবে। ওই যে একটা স্টুপিড দেখলাম আজকে লিখছে, শোনো, আমরা যখন চাকরি করছি, মানে প্রথমে আমরা দেখলাম 90 সালের দিকে আমাদের সেলিনা আপা ছিল। সেলিনা আপা আনসারের ঢোল বাজাতো, পরে পুলিশে নিল আনসার থেকে কিছু সদস্য। ওর মধ্যে অনেকে ইন্সপেক্টর হয়ে গেছে, কিন্তু আনসার থেকে যারা আসছে কয়েকজন ইন্সপেক্টর আছে, তারা বাড়িতে চলে গেছে অনেকেই। তো সেলিনা আপা ওই ব্লু বুক লিখতে পারতো না, পড়ালেখা জানতো না, তো ঢোল পিটায় ড্রাম ড্রামার হিসেবে নিয়ে আসছিল। কারণ ওনারা ওই অফিসারের কাছে দাঁড়িয়ে বলতো, স্যার আমার স্বামীর পোস্টিং করে দেন। স্বামী ছিল, পোস্টিং করে দিত। কিন্তু ওই যুগটা এখন আর না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখন নারী হিসেবে কাউকে ট্রিট করে না, একজন পুলিশ সদস্য হিসেবে ট্রিট করেন। তো আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই উচিত যে কোনো বিষয় সম্পর্কে, নারী হোক আর পুরুষ হোক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ যেগুলো আছে, বৈধ আদেশ, সেগুলো মান্য করে। যেমন আমরা দেখেছি, আইনের বিষয়টা যদি আমরা বলি, 5 তারিখে চাঙ্কারপুরে একটা এপিবিএন কনস্টেবল আজকে গ্রেপ্তার হয়েছে। সে গুলি করেছে, দেখা যাচ্ছে তার গুলি কয়েকটা পজিশনে গিয়ে সে গুলি করতেছে। আর সে বলতেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ। দেখা যাবে যে সেখানে কোনো সিসিতে লিখেও দেয় নাই। ওই সময় সিসিতে লেখার কোনো সুযোগও ছিল না।
কথাটা কি বুঝতে পারছো? এবং ওই সময় কিন্তু অত্যাচারও হয়েছে, ওই সময় কিন্তু অত্যাচারও হয়েছে। শেষে কি হবে, কে খুন করেছে সেটা শনাক্ত করা সম্ভব হয় নাই, কিন্তু এ যে গুলি করেছে এটাই তার প্রমাণ, অর্থাৎ এদের এদের গুলির কারণেই মৃত্যুবরণ করেছে। অফিসার বলবে আমরা তো গুলি করি। এই জন্যই আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা সম্পর্কে যে সকল মন্তব্যই করি না কেন, আমাদের মনে হয় আমাদের সংযত হয়ে এই মন্তব্যগুলো করতে হবে। যাক, শেষ। তার মানে এটা কি, আমরা ভুলাই দিলাম। তাহলে এখন মনে করো সিআরপিসির 551 ধারা যে কথাটি বলছে যে ঊর্ধ্বতন কর্মকর্তা তিনিও কি করতে পারবেন, তিনিও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারবেন, অর্থাৎ থানার অফিসার ইনচার্জ তিনি থানার যে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, অফিসার ইনচার্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ওই থানায় গিয়ে একই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আমরা চলে আসি সিআরপিসির 565 ধারায়। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই প্রশ্নটা 2বার আসছে, অথচ আমাদের গদ্যপ মার্কা কিছু মাস্টার আছে এর ভুল উত্তর লিখছে। 565 কেন প্রয়োজন, এটা তো আসলে এইভাবে প্রয়োজন নাই, তারপরেও আমরা কেন গুরুত্ব সহকারে দেখছি, যেহেতু পরীক্ষার প্রশ্ন এসেছিল। প্রশ্নটা কি এসেছিল যে আহ দণ্ডিত ব্যক্তি, মুক্তিপ্রাপ্ত ব্যক্তি কি তার নাম ঠিকানা সংশ্লিষ্ট থানায় জানাতে বাধ্য? মুক্তিপ্রাপ্ত ব্যক্তি তো এখানে বলেছে পূর্বে দণ্ডিত অপরাধীদের নাম ঠিকানা অবগত করার আদেশ। বলা আছে বাংলাদেশের কোন আদালত থেকে পেনাল কোডের 215 বিভিন্ন ধারার কথা বলা আছে, অথবা দ্বাদশ বা সপ্তদশ অধ্যায় অনুসারে 3 বছর বা ততোধিক সময়ের সশ্রম কারাদণ্ডের দণ্ডনীয় কোনো অপরাধী হওয়ার পর উক্ত ব্যক্তি পুনরায় যদি হাইকোর্ট বিভাগ ইত্যাদি আদালত, এখানে অনেক কিছু উল্লেখ করা আছে, বলা আছে যে সেই ব্যক্তি তার স্বাভাবিক জীবনে ফেরত আসার যখন আসবেন তখন আদালত তাকে শর্ত দিবেন তিনি যেন তার বসবাসের ঠিকানা থানাকে অবগত করেন। এখন এখানে যে বিষয়টা এখানে বলা আছে যে এই ব্যক্তিটা যদি তার অবগত না করেন তার ঠিকানা, এই 565 বলা আছে যে দণ্ডভোগের পর মুক্ত ব্যক্তি যদি দণ্ডভোগের পর এই ব্যক্তি যদি সংশ্লিষ্ট থানায় তার বাসস্থান সম্পর্কে অবহিত না করেন, সেক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি? প্রশ্ন আসছে যে দণ্ডভোগের পর মুক্ত ব্যক্তি বা পূর্বে দণ্ডিত কোনো ব্যক্তি স্বাভাবিক জীবনে আসার পরে তার বসবাসের স্থান যদি পুলিশকে অবহিত না করে, সেক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি? কি করণীয়? সিআরপিসি স্যার, সিআরপিসি 565(3) ধারা লঙ্ঘন করলে স্যার সিআরপিসি 54 ধারা বিনা মামলায় গ্রেপ্তার করবো স্যার। বক্তব্যটা হবে যে যদি কোনো ব্যক্তি পূর্বে দণ্ডিত হইবার পর তার বাসস্থান সম্পর্কে, অর্থাৎ সিআরপিসির 565(3) ধারায় উল্লেখ করা আছে দণ্ডিত ব্যক্তি তার ঠিকানা সংশ্লিষ্ট বসবাসের ঠিকানা সম্পর্কে সংশ্লিষ্ট থানাকে অবগত করবেন। যদি কোনো পূর্বে দণ্ডিত কোনো ব্যক্তি মুক্তি লাভের পর তার বসবাসের ঠিকানা থানাকে অবহিত না করেন, তাহলে থানা পুলিশ সেই ব্যক্তিকে সিআরপিসির 54 ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। 54 কত? 8ম ধারা স্যার। 9, 54 9। তাহলে প্রশ্ন কি হলো, পূর্বে দণ্ডিত কোনো ব্যক্তি যদি তার বসবাসের ঠিকানা থানায় অবহিত না করেন, সেক্ষেত্রে পুলিশ অফিসার সেই ব্যক্তিটাকে
সিআরপিসি 54 উদাহরণ অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। চুয়ান্নের অষ্টম উদাহরণ স্যার, অষ্টম। অষ্টম, গুড, সরি, অষ্টম। অষ্টম উদাহরণে বলা আছে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এখন যদি প্রশ্ন আসে যে পূর্বে দণ্ডিত ব্যক্তির প্রতি, পূর্বে দণ্ডিত কোনো ব্যক্তি পূর্বে দণ্ডিত কোনো ব্যক্তি মুক্তি লাভের পর তার করণীয় কি? 565 আগু দ্বারা উল্লেখ করা আছে, স্যার। তার কাজ হবে তার বসবাসের ঠিকানা থানাকে অবহিত করা। অথচ প্রশ্ন আসছে পূর্বে দণ্ডিত ব্যক্তি, ভালো ভালো করে দেখো, পূর্বে দণ্ডিত কোনো ব্যক্তি মুক্তি লাভের পর তার ঠিকানা যদি থানাকে অবহিত না করেন, সেক্ষেত্রে পুলিশ অফিসার কি ব্যবস্থা নিতে পারেন? গ্রেপ্তার হবে সিআরপিসি 54 ধারায়, 54 অষ্টম উদাহরণ অনুযায়ী। অথচ বইটা দেখো সিআরপিসির 106 থেকে 10 পর্যন্ত কি কি হাবিজাবি লিখে দিয়েছে। দেখো লেখা আছে, দেখো অনেক গাইডে লেখা আছে। নাই স্যার গাইড, আর আমাদের একটা গাইড আছে স্যার, আমার কাছে আর কোনো গাইড মানে নেই। দেখো অনেকের গাইডে এটা আছে, আমি তো পড়ে দেখছি ওই যে কি সমাধান না, যে কি প্রয়াস টয়াস হাবিজাবিতে আছে যেগুলো। স্ত্রী। প্রশ্ন আসছে একটা, আমরা উত্তর দিচ্ছি আরেকটা। তার মানে সিআরপিসির 565 তিনে যে কথাটি বলা আছে, দণ্ডভোগের পর মুক্ত অপরাধীদের বাসস্থান পরিবর্তন বা বাসস্থান হতে অনুপস্থিত বিজ্ঞপ্তিকরণ সম্পর্কে এই ধারার বিধান প্রয়োগের জন্য সরকার বিধিমালা প্রণয়ন করতে পারবে। তাহলে তার দায়িত্বটা হবে যে কোথায় বসবাস করবে এই সম্পর্কে তাকে থানাকে অবহিত করা। কারণ থানা যেন দেখে যে সে চোর কি চোরে থাকলো না চোর আবার ভালো হয়ে গেল, থানা যেন ওকে নজরদারি করতে পারে সে উদ্দেশ্যে। তাহলে আমরা সিআরপিসির মোটামুটি শেষ করলাম। আমরা আগামীতে আবার পুনরায় আমার মনে হয় আমার গাইডে চলে যাই। কি মনে করো তোমরা? আমরা কোনটা পড়াবো এখন? আর আপনার ইচ্ছা স্যার। আমার ইচ্ছা না, আমি তো সব রকমের তোমাদেরকে পড়াইছি। আমি আমার ক্লাসের বাইরেও কিছু পড়াইছি। আমার মনে হয় আমার বিগত সালে আমার গাইডের মধ্যে যেগুলো প্রশ্ন আসছে আমরা সেগুলো মনে হয় আবার আলোচনা শুরু করতে পারি। কি আজাদ, কি মনে করো তোমরা? গাইডের প্রশ্নগুলো পড়াইলেই ভালো হবে স্যার। কারণ পরীক্ষা যেহেতু সামনে, এখন এগুলো আলোচনা করতে হবে। জি স্যার। আমার কথা বুঝতে পারছো নাজমুল? স্যার, বুঝতে পারি স্যার। এখন মনে করো আমি সিআরপিসি পড়ালাম, পিআরবি পড়ালাম, তখন তো ওইটুকুর মধ্যে শেষ হবে না, কিন্তু পরীক্ষা তো কাছাকাছি চলে আসছে। গাইডের মধ্যে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো মুখস্থ করলে আমার মনে হয় তোমাদের আর লাগবে না। দুই একটা প্রশ্ন তো বাইরের থেকে আসেই। যাক, তোমাদের কিছু বলার থাকলে তোমরা বলতে পারো। আর কালকে আমি বলে দিচ্ছি, আগামী কালকে একটু হোয়াটসঅ্যাপে খেয়াল রাখো, যদি আমি বিশেষ ক্লাস নেই, কমন গ্রুপে ক্লাস হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে বর্তমান সার্বিক পরিস্থিতির উপর এই আগ্নেয়াস্ত্র ব্যবহার, দেহ রক্ষার অধিকার কখন করা যাবে কখন যাবে না, কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে, এবং দেহ রক্ষার অধিকার প্রয়োগে প্রয়োগ করতে গিয়ে যদি নিরপরাধ ব্যক্তির মৃত্যু হয় সেটা গ্রহণযোগ্য কিনা, এটা সান্ধ্য আইন, এগুলো সম্পর্কে আমরা আগামীকালকে আলোচনা করব। কারণ এগুলোর মধ্যে থেকে আমাদের প্রশ্ন আসবে, এবং বেআইনি জনতা ছত্র ভঙ্গ করার ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন কি পারেন না, বা সামরিক শক্তি কখন তলব করা যাবে, এই বিষয়গুলো আমরা কালকে আলোচনা করব। তো সে লক্ষ্যে আহ, রাত 9:30টায় হয়তো ক্লাস হতে পারে কালকে শুক্রবার। আমি জানাই দেবো, তোমরা একটু হোয়াটসঅ্যাপে খেয়াল রাখবে, ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার, ভালো হবে স্যার। যেহেতু পরীক্ষার সামনে। আর এই যে ওই জান্নাতুল, তুমি কালকে শুক্রবার, তোমাদের অফিসে কেউ আছে কিনা জানি না, তোমরা তো এখন নতুন চলে আসছো, তুমি একটু খোঁজ নিবা রিজার্ভ অফিসে। না হলে শনিবার হলো 13 তারিখ, 14 তারিখ তো শনিবার, তা তোমাকে তো কালকে যেতে হবে, মানে এরকম একটা। তো তুমি একটা কাজ করতে পারো, তুমি সিসি নিছো কি তুমি ইয়ার থেকে, সেন্ট্রাল থেকে? জি স্যার, আজকে বিকেলে সন্ধ্যার দিকে ডাইকে সবারই সিসি দিয়ে দিছে স্যার। সিসি দিয়ে দিলে, তুমি তো আজকে হাজির হনে, তাহলে আগামীকালকে তুমি গিয়ে একটু জানাইও যে আমি কিন্তু পরীক্ষার্থী। আর তোমার জেলাকে জানাইও যে আপনারা বার্তা দিচ্ছেন কিনা। আচ্ছা স্যার, ঠিক আছে।
তোমার ক্যাম্পিং এ অ্যাবসেন্টের কিছু নাই। ক্যাম্পিং এ যখন তোমার জেলায় তোমার জেলার মধ্যে দেখা যাবে আরো লোকের বদলি হয়েছে, ক্যাম্পিং এ তোমাকে অ্যাবসেন্ট দেওয়ার কিছু নাই, যেহেতু তুমি এখানে কর্মরত আছো। বুঝতে জি পারছো? স্যার। জি স্যার। তো ঠিক আছে, আর যদি শনিবারে থাকো তাহলে আমাকে ফোন দিও শনিবারে 9টার দিকে। আমি রাজারবাগে 9:30 10টার দিকে রাজারবাগে। স্যার কার কিছু আচ্ছা কিছু বলার আছে রাজমল, বলো। স্যার যদি প্রশ্ন আছে স্যার, কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়? শোনো, সিআরপিসি একশো। তাহলে কোন স্যার কোন এটা কি ক্ষেত্রে 97 ধারা আত্মরক্ষার, দিলে কোনো দেবে স্যার? শোনো, কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় মনে করতে হবে। এটা 97 ধারার প্রশ্ন। দেহ রক্ষার প্রয়োজনে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। ক্লিয়ার স্যার। দেহ রক্ষার প্রয়োজনে প্যানাল কোডের 97 ধারা অনুযায়ী দেহ রক্ষার প্রয়োজনে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, বা দেহগত কারণে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। এখানে 100 ধারা আসবে না। 100 ধারার বক্তব্যটা হলো এই সকল ক্ষেত্রে মৃত্যু ঘটালেও তাহা আইনে অপরাধ হিসেবে গণ্য হইবে না। ফুললি ক্লিয়ার স্যার। আর এখানে 100 ধারার মধ্যে যে কথাটি বলেছে যে নিম্ন বর্ণিত ক্ষেত্রে একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও তাহা আইনে অপরাধ হিসেবে গণ্য হইবে। এখন টোটালটি হলো দেহ। একজন এমন কোন আক্রমণ বা আঘাত যাহার ফলে মৃত্যু অনিবার্য, এটাও দেহ সংক্রান্ত। গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাও দেহ সংক্রান্ত। ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ বা আঘাত, এটাও দেহ সংক্রান্ত। অস্বাভাবিক কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে আক্রমণ বা আঘাত, এটাও দেহ সংক্রান্ত। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আটক, এটাও দেহ সংক্রান্ত। অপহরণ, এটাও দেহ সংক্রান্ত। বিষয়টা বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি স্যার। কিন্তু এইগুলা ক্ষেত্রে মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হইবে না। আমার কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। রাকিব, কিছু বলবা? রাকিব, কিছু বলার আছে? রাকিব, স্যার, হ্যাঁ বলো। 100 ধারা এবং 103 ধারার যদি প্রশ্ন আসে তাহলে স্যার এটা সম্ভবত মৃত্যুর কথাটা মানে উল্লেখ থাকবে স্যার, না? হ্যাঁ, 100 ধারা আসতে গেলে মৃত্যু হবে, 103 ধারা আসলে মৃত্যু হবে। শোনো, স্যার মৃত্যু আমি ছোট্ট তোমাদের একটু পড়ে শোনাই, তোমরা একটা জিনিস খেয়াল করো। 97 ধারার বক্তব্যটা তোমরা জীবনে পড়ো নাই, এই জন্য তোমাদের কাছে অনেক সময় মনে হয় যে এটা মনে হয় আমি ভুল করলাম। হ্যাঁ, 97 ধারার বক্তব্যটা একটু দেখো। 97 ধারায় কি বলা আছে জানো? দেহ এবং সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার। 99 ধারার আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে প্রত্যেক ব্যক্তিরই মানবদেহ সংক্রান্ত কোনো অপরাধের বিরুদ্ধে তার নিজের দেহ এবং অন্য ব্যক্তির দেহ রক্ষার অধিকার রয়েছে। মানবদেহ সংক্রান্ত। দ্বিতীয়ত, এমন কোনো অপরাধজনক কাজের বিরুদ্ধে তার নিজের বা অন্য কোনো ব্যক্তির স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি রক্ষার অধিকার আছে, যে কাজটি চুরি, দস্যুতা, অনিষ্টকারিতা। তার মানে দেহ রক্ষার ক্ষেত্রে এখানে বলা হয়েছে 97 ধারায়, বলতে নিজের দেহ, অপরের দেহ। নিজের দেহ রক্ষা করার জন্য অধিকারটা প্রয়োগ করতে পারবা, অপরের দেহ রক্ষা করার জন্য অধিকারটা প্রয়োগ করতে পারবা। নিজের সম্পত্তি রক্ষার জন্য অধিকার প্রয়োগ করতে পারবা, অপরের সম্পত্তি রক্ষার জন্য তুমি এই অধিকারটা প্রয়োগ করবে। বিষয়টা ক্লিয়ার? স্যার ক্লিয়ার। 100 ধারার বক্তব্যটা কি? যে ক্ষেত্রে শরীর রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়, যে ক্ষেত্রে, অর্থাৎ নিম্নলিখিত ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। তো এই ছাড়া অন্য কোনো কারণে মৃত্যু ঘটানোর কোনো সুযোগ নাই। কিন্তু যদি প্রশ্ন আসে যে দেহ রক্ষার অধিকার, দেহ রক্ষার অধিকার বা দেহ রক্ষার অধিকার প্রয়োগের ক্ষেত্র, মানব দেহ সংক্রান্ত অধিকারটি ওখানে বলা হয়েছে যে দেহ বলতে মানব দেহকে বোঝানো হয়েছে। অর্থাৎ মানব দেহ সংক্রান্ত প্রত্যেকটি অপরাধের ক্ষেত্রে দেহ রক্ষার অধিকার প্রয়োগ করা যায়, 97 ধারায় বলা আছে।
আমার কথা কি বুঝতে পারছো? বুঝছি স্যার। স্যার বুঝতে পারছেন? আর যদি প্রশ্ন আসে যে দেহ রক্ষার প্রয়োজনে অধিকার প্রয়োগ করা যায়, আমরা কিন্তু ক্ষতির কথা বলিনি, কিন্তু যদি প্রশ্ন আসে যে দেহ রক্ষার প্রয়োজনে আক্রমণকারীর কোনো ক্ষতি করা যায় কি, যদি যায় তাহলে কখন? দেহ রক্ষার প্রয়োজনে আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীর কোনো ক্ষতি করতে পারেন কি, যদি পারেন তাহলে কখন? তখন মনে করতে হবে 100 ধারার প্রশ্ন। 100 ধারায় বলা আছে এ সকল কাজের ক্ষেত্রে মেরে ফেললেও কোনো অপরাধ হবে না, যদি মারা না যায় তাও অপরাধ হবে না। 100 ধারায় সর্বোচ্চ দেয়া আছে মৃত্যু ঘটানো যাবে এগুলো কাজে, তাহলে কোনো অপরাধ হবে না। কিন্তু মৃত্যু না হয়ে যদি অন্য কোনো কাজ অনুষ্ঠিত হয়, সেটাও আইনে অপরাধ হিসেবে গণ্য হইবে না। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছেন। তোমরা 100 ধারার প্রথম কথাগুলো পড়বা। 99 ধারা বলছে সর্বশেষ ধারাটির আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে শরীর রক্ষার প্রয়োজনে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে স্বেচ্ছাক্রমে আক্রমণকারীর প্রতিপক্ষের মৃত্যু সংঘটন বা অন্য যে কোনো প্রকার ক্ষতি সাধন করা যেতে পারে, যদি যে অপরাধটির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিবার প্রয়োজন দেখা দিয়েছে সেই অপরাধ যদি নিম্ন বর্ণিত হয়। ক নামক ব্যক্তি খ নামক নারীকে রাস্তায় একা পেয়ে ধর্ষণ করার চেষ্টা করলে নারীটি তার হাতে থাকা দা দিয়ে আঘাত করেন, ফলে ধর্ষকের শরীরে রক্তাক্ত জখম হয়। এক্ষেত্রে নারীটি কোনো আইনের সহায়তা পাবেন কিনা? সে তো মারা যায় নাই। এই পেনাল কোডের 100 ধারায় বলছে যে মারা গেলে তো গেলই, মারা গেলেও অপরাধ হবে না। এর আগে যত কাজ তুমি করো না কেন, তাকে তুমি কোপাইছো, তার আঘাত করছো, এটাও কোনো অপরাধ হবে না। এবং সর্বশেষ মৃত্যু ঘটলেও তোমার কোনো অপরাধ হবে না। যদি কখনো প্রশ্ন আসে যে দেহ রক্ষার প্রয়োজনে আক্রমণকারীকে প্রতিহত করতে গিয়ে আক্রমণকারীকে গুরুতর আঘাত করা যায় কি, সেটা কিন্তু 100 ধারা। তোমরা আবার ভেবো না এটা অন্য কোনো ধারা। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। 100 দ্বারা স্যার অনেক কিছু আছে। এগুলো আগামীকালকে আলোচনা করবো। তো সবাই ভালো থাকো। দীপ্তি, দীপ্তির আজকে দেখা গেল না, ঘটনা কি? স্যার এই যে একটু আগে আমাকে জানাইলো যে কালকে আমাদের যাইতে হবে ক্যাম্পেইনের জন্য, এই জন্য স্যার আমি একটু ও, তোমার ক্যাম্পিং কোথায়? চট্টগ্রাম স্যার। গুড, চট্টগ্রামে যাও। জি স্যার, চট্টগ্রাম আমি লাকসাম থানায় আছি আর কি। যাও যাও, তোমার বাড়ি জানি কোথায়? কুড়িগ্রাম স্যার। ও, খুব কাছেই পোস্টিং তো তোমার। এটা থেকে অনেক আরেক কাছে স্যার। যেমন আচ্ছা জান্নাতুলের তুমি পোস্টিং, হয়েছে ঝালকাঠি থেকে ঢাকায়, খুব হ্যাঁ, কাছাকাছি। তার তো খুব ওর কাছাকাছি কাছাকাছি, স্যার। লঞ্চে উঠলে বাড়ি চলে যাবে, কিন্তু তোমার তো সমস্যা। আমার তো স্যার এখান থেকে ঢাকা যেতে হবে, ঢাকা থেকে আবার ওদিক যেতে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকো। আচ্ছা আচ্ছা। স্যার, আর কিছু বলার আছে তোমাদের? স্যার হ্যাঁ, বলো। স্যার আমি বলছিলাম যে যেমন সিআরপিসিটা স্যার আমার সুন্দরভাবে এই যে 1 সপ্তাহ মনে এসে লাগলো, যদি একটা সপ্তাহ স্যার আমাদের যেটা সম্ভবত পিআরবিতে যে প্রশ্নগুলো আসবে, যদি ওটা স্যার আছে, এক ওটা সপ্তাহ মানে গাড়ির মধ্যে আছে। তোমাদের পিআরবি তে বেশি কিছু নাই। তোমাদের গাইডের বেশি আমি ট্রাই প্রশ্ন হলো করতেছি। তোমাদের বেশি প্রশ্ন হলো সড়ক পরিবহন, বুঝতে পারছো? জি স্যার। আর হলো স্যার সিআরপিসি। তোমাদের ওরা তিনটা বললো স্যার আইনের আমাদের উপরে স্যার বেশি। 17 মার্কের প্রশ্ন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমাদের 17 মার্কের প্রশ্ন আছে স্যার আমাদের স্যার। টিএস এর 17 মার্কের প্রশ্ন আছে সড়ক পরিবহন স্যার থেকে। আসলে কোনো সমস্যা নেই। তো আমরা এই জন্য গাইডটা পড়াবো, এই কারণে গাইডের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আছে যেগুলো বিগত সালে আসছে, বুঝতে পারছো? Yes. আর চলতি পথে এর মধ্যে অনেকগুলো আলোচনা হবে, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকো, কথা হবে। ধন্যবাদ সবাইকে। আগামীকালকে ক্লাস হলে আমি জানাবো। ধন্যবাদ। স্যার কি কিছু বলবার আছেন? স্যার কোর্স চলা অবস্থায় যদি স্যার ক্লাসটা আধা ঘন্টা আগে আনা যায় স্যার একটু মনে সুবিধা হতো স্যার। 10টা। না, আধা ঘন্টা আনার সুযোগ নেই। না স্যার, ওই অনেক কোর্স লাইনে করাই স্যার, আগাইলে আবার পারবো না স্যার, যে টাইমে সেই টাইমে থাক স্যার। আমাদের ওই যে ঘুমের জন্য বলতেছো, তুমি ঘুমের
ঘুমে বলতে কি স্যার, পড়াশোনাটা একটু আগে আইলে হয়তো বা পিটি থাকে ঘুমের দিকে। 5টায় উঠতে হবে আর এটা কি, কোনো প্রতিদিন কথা 5টায়। হলো? তোমার তো 11:30 শেষ, তুমি 12টার আগে ঘুমাও কিভাবে? ওখানে স্যার রাত্রে স্যার 9টা পর্যন্ত এমনি চিল্লে পারলাম, বাসায় আইতে আইতে 10টা বাজে যাবে, তা খাইলে স্যার পড়তে বলতো কখন স্যার? 10, 10:30 বসার সুযোগ নাই তো স্যার। যাক, ঠিক আছে, সবাই ভালো একটু থাকো। আগে দিলে স্যার ভালো হয় স্যার। আগার সুযোগ নাই, ক্লাস আগানোর সুযোগ নাই, এর মধ্যে পড়ো, এত বড় পাগল হয়েও না। আমি তো প্রতিদিন রাত 1টার আগে ঘুমাই না, কোনোদিন রাত 1:30 2টায় ঘুমাই, ঠিক ভোর 5:30টার সময় উঠে যাই প্রত্যেক দিন। এটা কেমন কথা কও তোমরা? না আর স্যার আগের থেকে আর বেড়া খেয়ে তোমার এই ঘুম আসে?